Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. আজ DLED পার্ট 2 CC 3 থেকে 2 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেন এবং সাথে আনসার। CC 2 থেকে অলরেডি 2 মার্কসের কোশ্চেন আনসার দেওয়া হয়েছে। যারা দেখোনি এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা সেটি দেখে নিতে পারো। এবং 3টে সাবজেক্টেরই কিন্তু CC 2, 3, 4 এর কিন্তু সাজেশন অলরেডি আপলোড হয়েছে, দেখে নিও সেখান থেকে। দেখো ফার্স্ট কোশ্চেন, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার দুটি ইতিবাচক প্রভাব উল্লেখ করুন। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার দুটি ইতিবাচক প্রভাব অর্থাৎ ভালো দিক লিখুন। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব: 1. প্রাথমিক থেকে উচ্চতর স্তর পর্যন্ত শিক্ষার ব্যবস্থা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের শিক্ষায় প্রবেশাধিকার। খুব ইম্পর্টেন্ট, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের শিক্ষায় প্রবেশাধিকার দেওয়া হয়েছিল ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থায়। নারী শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। শিক্ষক শিক্ষণ অর্থাৎ তোমরা যেটা করছো টিচার্স ট্রেনিং, বৃত্তি, কারিগরি শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। মেধাবৃত্তিও দেওয়া হতো। এখন যে স্কলারশিপ চালু আছে সেই স্কলারশিপ প্রথাও কিন্তু সেই সময় ছিল এই ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থাতে। আর কি, জনসাধারণের মধ্যে একটি অংশকে শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা হয়েছিল। চলে যাব পরের কোশ্চেনে। প্রাথমিক শিক্ষাক্ষেত্রে লর্ড কার্জনের অবদান কী ছিল? প্রাথমিক শিক্ষাক্ষেত্রে লর্ড কার্জনের অবদান হলো: 1. প্রাথমিক শিক্ষা প্রসারে কার্জনের উদার হস্তে আর্থিক সাহায্যের ব্যবস্থা করা, অর্থাৎ শিক্ষার প্রসারে কার্জন আর্থিক সাহায্য করেছিলেন। 2. আঞ্চলিক স্বায়ত্তশাসনকে অর্থাৎ স্থানীয় যে গভর্নমেন্ট ছিল তাদের হাতে প্রাথমিক শিক্ষার ভার ন্যস্ত করা হয়েছিল। পাঠ্যক্রম পুনর্গঠন করা হয়েছিল, সুন্দরভাবে সিলেবাস তৈরি করা হয়েছিল। মাতৃভাষা হবে প্রাথমিক শিক্ষার মাধ্যম এবং মাতৃভাষাকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছিল প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে। চলে যাব পরের কোশ্চেনে। উপনিবেশ বিরোধী সংগ্রাম কথাটির সাধারণ অর্থ কী? ঔপনিবেশিকতা বিরোধী সংগ্রাম কথাটির সাধারণ অর্থ হল ঔপনিবেশিকতার নাগপাশ থেকে জাতীয় সংগ্রামের মধ্যে দিয়ে ঔপনিবেশিক নিপীড়ন থেকে মুক্তি এবং স্বাধীনতা লাভ। ঔপনিবেশিক নিপীড়ন এবং থেকে মুক্তি এবং স্বাধীনতা লাভের জন্য জাতীয় সংগ্রামের মাধ্যমে যে আন্দোলন গড়ে তোলা হয়েছিল সেটি কিন্তু ঔপনিবেশিকতা বিরোধী সংগ্রাম, অর্থাৎ ঔপনিবেশিকতার নিপীড়নের হাত থেকে মুক্তি এবং স্বাধীনতা লাভের জন্য যে জাতীয় সংগ্রাম করা হয়েছিল তাকেই বলা হয় ঔপনিবেশিকতা বিরোধী সংগ্রাম। নিজের ভাষাতেও এইভাবে তোমরা লিখে আসতে পারো। দেখে নেব পরের কোশ্চেনটি। কি পরের কোশ্চেন? স্বাধীন ভারতের শিক্ষা ব্যবস্থাকে ঔপনিবেশিকতার প্রভাব মুক্ত করা কেন জরুরি ছিল? দুটি কারণ লেখো। স্বাধীন ভারতের শিক্ষা ব্যবস্থাকে ঔপনিবেশিকতা মুক্ত করা জরুরি ছিল কারণ: 1. মাতৃভাষার অবহেলা করা হতো এই শিক্ষা ব্যবস্থায়। এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার মাধ্যম ইংরেজি হওয়ায় সাধারণ মানুষের কাছে শিক্ষার দ্বার উন্মুক্ত হয়নি। সেই সঙ্গে ভারতীয় ভাষাগুলির বিকাশের পথ রুদ্ধ হয়ে যায়। 2. ভারতের যেটি ট্র্যাডিশন ছিল সেটি হলো ভারতীয় আধ্যাত্মিকতা আর দর্শনের অনুপস্থিত ছিল। সিলেবাসে ভারতের আধ্যাত্মিকতা এবং দর্শন কিন্তু ছিল না। এই শিক্ষা প্রণালীর মাধ্যমে পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞানের চর্চা হলেও তার সঙ্গে ভারতীয় আধ্যাত্মিকতা ও দর্শনের কোনো যোগাযোগ ছিল না, ফলে তা প্রাণহীন হয়ে পড়ে। দেখে নেব পরের কোশ্চেনটি।
এবং খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। অপারেশন ব্ল্যাকবোর্ডে দুটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য লিখুন। অপারেশন ব্ল্যাকবোর্ডের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল বিদ্যালয়ের প্রয়োজনীয় উপাদানসমূহের পর্যাপ্ত যোগান ও সঠিক ব্যবহার। বিদ্যালয় ছুট বন্ধ করা খুব গুরুত্বপূর্ণ, যাতে মাঝপথে ছাত্ররা স্কুল ছুট না হয়ে যায় তার প্রতি গুরুত্ব দেওয়া। শিক্ষক শিক্ষণের ব্যবস্থা করা, অর্থাৎ যে কারণেই কিন্তু এই ডিএলএড এবং বিএড কিন্তু মাস্ট করে দেওয়া হয়েছে টিচিংয়ের জন্য। চলে যাচ্ছি পরের কোশ্চেন। সর্বশিক্ষা অভিযানের 4টি উদ্দেশ্য লিখুন। সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্যগুলি হলো: 1. বিদ্যালয় শিক্ষককে সমস্ত শিশুর জন্য অপরিহার্য করে তোলা। বিদ্যালয় শিক্ষাকে, অর্থাৎ বিদ্যালয়ের এই শিক্ষাকে সমস্ত শিশুর জন্য অপরিহার্য করে তোলা। সবাই যাতে শিক্ষা নিতে পারে এবং সবার কথা মাথায় রেখে সিলেবাস তৈরি। প্রতিটি শিশুর জন্য বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা সম্পন্ন করা। 14 বছর বয়সী সমস্ত শিশু যাতে শিক্ষা লাভ করতে পারে সেই দিকে কিন্তু এর অভিযানের সার্থকতা বা গুরুত্ব দেওয়া হয়েছিল। 2010 খ্রিস্টাব্দের মধ্যে প্রতিটি 8 বছরের প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করা। তাহলে কি 2010 খ্রিস্টাব্দের মধ্যে প্রতিটি শিশুর 8 বছরের প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করা, সেই দিকে কিন্তু গুরুত্ব রাখা হয়েছিল। আর কি, সর্বাত্মক শিক্ষার উপর গুরুত্ব দিয়ে উন্নত মানের উচ্চ প্রাথমিক শিক্ষা দেওয়া। 2010 খ্রিস্টাব্দের পর্যন্ত সবাইকে শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত করা। সব শিশু যাতে স্কুলে আসে সেদিকে গুরুত্ব দেওয়া হয়েছিল। 10 সালের মধ্যে 8 বছরের সমস্ত শিশু যাতে প্রাথমিক শিক্ষা কমপ্লিট করে সেদিকে নজর দেওয়া হয়েছিল এবং প্রতিটি শিশুর জন্য বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা করা হয়েছিল। এবার দেখে নেব স্কুল কমপ্লেক্স এর 4টি গুরুত্ব লিখুন। স্কুল কমপ্লেক্সের গুরুত্ব কি? স্কুল কমপ্লেক্স বা স্কুল গুচ্ছ মানে একসাথে অনেকগুলো স্কুল মাধ্যমে স্কুলগুলির মধ্যে সহযোগিতার মনোভাব গড়ে তোলা। প্রতিটি স্কুলের সাথে প্রতিটি স্কুলের সহযোগিতা। স্কুল গুচ্ছের অন্তর্গত স্কুলগুলির শিক্ষার মানের উন্নতির জন্য একসঙ্গে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন। ব্লকে যতগুলো স্কুল আছে সেগুলিকে একসাথে স্কুল কমপ্লেক্স বলছে। প্রতিটি স্কুলের সাথে প্রতিটি স্কুল সহযোগিতা করবে। প্রতিটি স্কুলের শিক্ষার মানের উন্নতির জন্য একসাথে তারা পরিকল্পনা গ্রহণ করবে এবং সেটিকে বাস্তবায়িত করবে। আর কি, স্কুল জোটের মাধ্যমে স্কুলগুলির মধ্যে বিচ্ছিন্ন ভাবের বদলে ঐক্যবদ্ধ ভাব গড়ে উঠবে। প্রয়োজনে এক স্কুলের বিশেষজ্ঞ শিক্ষক অন্য স্কুলে গিয়ে সেখানকার শিক্ষার্থীদের সহযোগিতা করতে পারেন, মোটিভেশনাল স্পিচ দিতে পারেন, বক্তব্য রাখতে পারেন, এইভাবে হেল্প করতে পারেন। এবার দেখে নেব পরবর্তী কোশ্চেনটি। রাষ্ট্রের 2টি আবশ্যিক শর্ত লিখুন। রাষ্ট্রের আবশ্যিক শর্তগুলি হলো: নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে, জাতি কেন্দ্রিক হবে, সার্বভৌমত্ব থাকতেই হবে। এই দুটি কিন্তু নির্দিষ্ট ভূখণ্ড এবং সার্বভৌমত্ব এই দুটি কিন্তু আবশ্যিক। রাষ্ট্র পরিচালনার জন্য সরকার থাকবে। দেখে নেব পরের কোশ্চেন। রাজনৈতিক দলের সংজ্ঞা। গিলক্রিস্ট এর মতে রাজনৈতিক দল হলো একই ধরনের মতাদর্শে বিশ্বাসী নাগরিকদের একটি সংগঠিত অংশ। রাজনৈতিক দল হলো একই ধরনের মতাদর্শে বিশ্বাসী নাগরিকদের একটি সংগঠিত অংশ। সুইটস কি বলেছেন?
তার মতে রাজনৈতিক দল হলো অনেক ব্যক্তি বা বিশেষ স্বার্থগোষ্ঠীর সুসংহত এবং অপেক্ষাকৃত স্থায়ী সংগঠন, যার লক্ষ্য হলো নিজের সদস্যদের সরকারি ক্ষমতার অধিকারী হয়ে প্রত্যাশিত লক্ষ্য অনুসরণ এবং তা পূরণ করা। অর্থাৎ ভোটে জিতে লোকজনের দাবি দাবা উন্নতি করা, এটি একটি রাজনৈতিক দলের উদ্দেশ্য বা লক্ষ্য বা সংজ্ঞা। দেখে নেব পরের কোশ্চেনটি। সন্নিহিত অঞ্চলের বিদ্যালয়গুলিকে যুক্ত করে স্কুল গুচ্ছ গঠনের 4টি শিক্ষাগত মূল্য লিখুন। সন্নিহিত অঞ্চলের বিদ্যালয়গুলিকে যুক্ত করে, স্কুল গুচ্ছ নিয়ে আমরা একটু আগেই পড়লাম। সন্নিহিত অঞ্চলের বিদ্যালয়গুলিকে যুক্ত করে, অর্থাৎ একটি অঞ্চলের একটি ব্লকের মধ্যে যতগুলি স্কুল আছে সেগুলিকে যুক্ত করে স্কুল গুচ্ছ গঠনের 4টি শিক্ষাগত মূল্য হলো: বিদ্যালয়গুলির মধ্যে অবিচ্ছিন্নতা বজায় রাখা, নির্দেশমূলক কাজগুলিকে ভাগ করে নেওয়া, উন্নতির জন্য একত্রিত প্রচেষ্টা, উপাদান ভিত্তিক সুবিধা ভাগ করে নেওয়া। যেমন এখন টেস্ট পরীক্ষায় একটা নিয়ম তৈরি করে দেওয়া হয়েছে, এই স্কুল গুচ্ছগুলির মধ্যে যে স্কুল আছে প্রত্যেকটি স্কুল থেকে একটি করে কোশ্চেন পেপার করবে। কোনো স্কুল থেকে বাংলা করলো, কোনো স্কুল থেকে ইংলিশ, কোনো স্কুল থেকে ফিজিক্যাল সায়েন্স, এইভাবে কোশ্চেন করা হয়। অর্থাৎ কি প্রত্যেকের মধ্যে একটা সমন্বয় তৈরি করা হয়েছে, একটা উন্নতি জন্য একত্রিত প্রচেষ্টা দেখা দিয়েছে, উপাদান ভিত্তিক সুবিধা ভাগ করে নেওয়া হয়েছে। একটি স্কুল কোশ্চেন না করে সবাই মিলে একটি একটি করে সাবজেক্টের কোশ্চেন বানাচ্ছে, তাতে পড়াশোনার মান অনেক বেশি উন্নতি হওয়ার প্রচেষ্টা করছে সরকার। দেখে নেব পরের কোশ্চেন। বিদ্যালয়ে গণতন্ত্র চর্চার 2টি তাৎপর্য লিখুন। বিদ্যালয়ে গণতন্ত্র চর্চার 2টি তাৎপর্য হলো: 1. গণতান্ত্রিক বিদ্যালয় সংস্কৃতি, সামাজিক দায়বদ্ধতা সম্পর্কিত বাধাগুলি রোধে একটি উল্লেখযোগ্য পার্থক্য তৈরি করে। কি গণতান্ত্রিক বিদ্যালয় কি করে? সংস্কৃতি এবং সামাজিক দায়বদ্ধতা সম্পর্কিত যে বাধাগুলি আসে সেগুলিকে রোধ করতে সাহায্য করে আর কি। গণতান্ত্রিক চর্চার মাধ্যমে দলনেতা বা শ্রেণী নেতা বা ক্যাপ্টেন নির্বাচনের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দেখে নেব পরের কোশ্চেন। পরের কোশ্চেনটি কি? ভারতবর্ষের সংবিধানকে বিশ্বের বৃহত্তম সংবিধান বলা হয় কেন? ভারতের সংবিধান বিশ্বের বৃহত্তম ও জটিল সংবিধান। বর্তমানে এই সংবিধানে 394টি ধারা, অসংখ্য উপধারা এবং 12টি তহসিল বা তালিকা আছে। বিশ্বের অন্য কোনো দেশের সংবিধানে এত বেশি ধারা এবং উপধারা নেই। তাহলে কি ভারতের সংবিধান বিশ্বের বৃহত্তম ও জটিল সংবিধান? বর্তমানে এই সংবিধানে 394টি ধারা বলা হয়েছে, এখন কিন্তু এটি আরও বেড়ে গিয়েছে। অসংখ্য, এখানে হবে একটি স্পেলিং মিস্টেক হয়েছে, এখানে হবে অসংখ্য উপধারা এবং 12টি তফসিল বা তালিকা আছে। বিশ্বের অন্য কোনো দেশের সংবিধানে এত ধারা বা উপধারা নেই, সেই জন্যই এটি বৃহত্তম সংবিধান। দেখে নেব পরবর্তী কোশ্চেনটি। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ন্যায় শব্দটি কি কি অর্থে ব্যবহৃত হয়? ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ন্যায় শব্দটি 3টি অর্থে ব্যবহার করা হয়েছে। 1. সামাজিক ন্যায় অর্থাৎ সোশ্যাল জাস্টিস, অর্থনৈতিক ন্যায় অর্থাৎ ইকোনমিক জাস্টিস এবং রাজনৈতিক ন্যায় অর্থাৎ পলিটিক্যাল জাস্টিস। সাম্য বলতে কি বোঝেন?
সাধারণত সাম্য বলতে বোঝায় যে শারীরিক ও মানসিক সামর্থ্য, যোগ্যতা, প্রতিভা, দক্ষতা যতই ভিন্ন হোক না কেন, প্রতিটি ব্যক্তির প্রকাশ এবং একটি স্পেলিং মিস্টেক হয়েছে, বিকাশে সমান সুযোগ থাকবে। কি বলা হলো? সাম্য বলতে বোঝায় শারীরিক মানসিক সামর্থ্য, তাদের সামর্থ্য আলাদা হতে পারে, যোগ্যতা আলাদা হতে পারে, প্রতিভা আলাদা হতে পারে, দক্ষতা আলাদা হতে পারে, কিন্তু প্রতিটি ব্যক্তিকে কোন সুযোগ দিতে হবে? তার প্রকাশ এবং বিকাশের সমান সুযোগ দিতে হবে। দেখে নেব পরের কোশ্চেনটি। শিক্ষাকে সংবিধানের যুগ্ম তালিকায় অন্তর্ভুক্তির দুটি গুরুত্ব লিখুন। শিক্ষাকে সংবিধানের যুক্ত তালিকায় অন্তর্ভুক্তির গুরুত্ব হলো: 1. শিক্ষা সমাজ ও অর্থনৈতিক কর্মসূচি পরিকল্পনা এবং তার বাস্তবিকরণের ক্ষেত্রে কেন্দ্রকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। শিক্ষা সমনীতি জাতীয় শিক্ষা ব্যবস্থা কার্যকরী করার ক্ষেত্রে কেন্দ্রই রাজ্যগুলিকে নির্দেশ দেবে। এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, বুঝে নিও। যেটি বললাম, শিক্ষা সমাজ ও অর্থনৈতিক কর্মসূচির পরিকল্পনা এবং তার বাস্তবিকরণের ক্ষেত্রে কেন্দ্রকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। শিক্ষা সমনীতি জাতীয় শিক্ষা ব্যবস্থা কার্যকরী করার ক্ষেত্রে কেন্দ্রই রাজ্যগুলিকে নির্দেশনা দেবে। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। শিক্ষার অধিকার আইন 2009 প্রয়োগে পশ্চিমবঙ্গ রাজ্যে সংগৃহীত দুটি উদ্যোগ উল্লেখ করুন। শিক্ষার অধিকার আইন 2009 বাস্তবায়নের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যে নেওয়া দুটি পদক্ষেপ হলো: 1. শিক্ষার গুণমানের উন্নতিকরণ, 2. ছাত্র শিক্ষক অনুপাত নির্ণয় করার বিশেষ উদ্যোগ গ্রহণ করা। এই দুটি পদক্ষেপ নেওয়া হয়েছে: শিক্ষার গুণমানের উন্নতিকরণ এবং ছাত্র শিক্ষক যে রেশিও সেটির দিকে নজর দেওয়া। সমাজে শান্তি প্রতিষ্ঠায় শিক্ষার গুরুত্ব। শান্তি প্রতিষ্ঠায় শিক্ষার কি গুরুত্ব রয়েছে? শিক্ষা সমাজ পরিবর্তনের হাতিয়ার। শিক্ষার মাধ্যমেই সমস্ত রকম সামাজিক মূল্যবোধ সংরক্ষণ করে রাখা যায়। শিক্ষার মাধ্যমেই শিক্ষার্থীরা যে সামাজিক ন্যায়পরায়ণতা এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে জ্ঞান অর্জন করে এবং সমাজ ও ব্যক্তি জীবনে সেগুলির বাস্তব প্রয়োগই হলো শান্তি। তাহলে কি শিক্ষা সমাজ পরিবর্তনের হাতিয়ার? শিক্ষার মাধ্যমেই সমস্ত রকম সামাজিক মূল্যবোধ এটি ছাত্রদের মধ্যে গড়ে ওঠে। শিক্ষার মাধ্যমেই শিক্ষার্থীরা যে সামাজিক ন্যায়পরায়ণতা, সামাজিক মূল্যবোধ সম্পর্কে জ্ঞান অর্জন করে এবং সেটি সে কী করে? সে তার বাস্তব জীবনে প্রয়োগ করে। এর মাধ্যমেই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়। চলে যাচ্ছি পরের কোশ্চেনটিতে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে কি বোঝায়? 7 মার্কস 16 মার্কসের জন্য কিন্তু এই কোশ্চেন ইম্পর্টেন্ট। যদি কোনোভাবে শিশুদের মধ্যে কিছু প্রতিবন্ধকতা থাকে, কোনো কিছু সে পারছে না, তার মধ্যে প্রতিবন্ধকতা রয়েছে, অথচ হয়তো তার ফিজিক্যালি সে চ্যালেঞ্জড, অথচ অন্য দিক থেকে তারা সব স্বাভাবিক শিক্ষার্থীদের মতোই, তাদের সামাজিক স্বীকৃতি দেওয়া, তাদের ব্যক্তিগত চাহিদা অনুসারে শিখনের সুযোগ দেওয়াই হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, অর্থাৎ অন্তর্ভুক্ত করা। যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড, কোনো দিক থেকে পিছিয়ে আছে, তাদেরকেও এই শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করাই হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা।
এবার দেখে নেব আরও একটি গুরুত্বপূর্ণ টপিক, পেয়ার টিউটরিং কি। পেয়ার টিউটরিং হলো, পেয়ার হলো দলবদ্ধভাবে গ্রুপে কোনো কিছু করা। এর ভিত্তি হচ্ছে শিক্ষার্থীদের পারস্পরিক সাহায্য। একজন শিক্ষার্থী আরেকজন শিক্ষার্থীকে হেল্প করছে, মতের আদান প্রদানের মাধ্যমে শিক্ষা। পারস্পরিক সাহায্য এবং মতের আদান প্রদানের মাধ্যমে যে শিক্ষা গ্রহণ করছে সেটি হলো পিয়ার টিউটরিং। শিক্ষার ঠিক করে দেন, এখানে একটু ভুল হয়েছে, এখানে শিক্ষক হবে। শিক্ষক ঠিক করে দেন কোথা থেকে শিক্ষা গ্রহণ শুরু হবে। শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের পড়াবে। শিক্ষক বলে দেন এখান থেকে এইটুকু বা এই টপিকটি তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে বোঝার চেষ্টা করো, এবং শিক্ষার্থীরা তাই করবে। শিক্ষক মাঝে মাঝে কি করবেন, স্ক্যাফোল্ডিংয়ের কাজ করবেন, আর মাচাং বাঁধবেন, অর্থাৎ পরিস্থিতি পর্যালোচনা করবেন, মূল্যায়ন করবেন এবং কোথায় শেষ হবে তা বলে দেবেন। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বাধা দানকারী প্রভাব হলো: 1. উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব। এই যে বিশেষ শিক্ষার যে ব্যবস্থা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, সেখানে ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদেরকেও পড়াতে হবে, বিভিন্ন প্রতিবন্ধকতা আছে, কেউ কানে কম শোনে, কেউ চোখে কম দেখে, কারুর অন্য অস্থি সংক্রান্ত সমস্যা আছে, তাদের পড়ানোর জন্য প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের কিন্তু একটা অভাব। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অন্যতম বাধা প্রদানকারী প্রভাব হলো পরিবার, কারণ পরিবার থেকে গাইড করা উচিত সেই গাইড তারা পায় না। পরিবার থেকে শিক্ষার্থীরা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সঠিক ধারণা পায় না, তারা পুরনো ধ্যান ধারণায় শিক্ষা পরিচালনা করে, ফলে শিক্ষার্থীরা বিভ্রান্ত হয়। আর কি, বিদ্যালয়ের পরিকাঠামো সঠিক না থাকলে এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কিন্তু সম্পন্ন করা হয় না বা যায় না। বিশেষ শিক্ষার দুটি বৈশিষ্ট্য লিখুন। বিশেষ শিক্ষার দুটি বৈশিষ্ট্য: বিশেষ শিক্ষার দ্বারা সকলের জন্য শিক্ষার ব্যবস্থা করা হয়। আর কি, বিশেষ শিক্ষার দ্বারা ধর্মনিরপেক্ষ শিক্ষার প্রচলন ঘটানো হয়। এই আজকের 21টি গুরুত্বপূর্ণ কোশ্চেন সিসি 3 থেকে। তোমরা প্রতিটি কোশ্চেন মনোযোগ সহকারে দেখো, বারবার করে শোনো, শুনতে শুনতে কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাবে। এবং যে ক্লাসগুলি দেওয়া হয়েছে এই ভিডিওর ডেসক্রিপশানে থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিও। গড ব্লেস ইউ, বেস্ট অফ লাক, দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাসে।